আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুদ্ধের শঙ্কার মধ্যেই ওমানে মুখোমুখি ইরান। মস্কোতে শীর্ষ রুশ জেনারেল গুলিবিদ্ধ, ইউক্রেনকে দায়ী করল রাশিয়া। ফের গাজামুখী বড় ত্রাণ বহর পাঠানোর ঘোষণা, মার্চে যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং পেন্টাগনের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের একটি সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে, এবং এই বিষয়টি এখন আর কেবল গুঞ্জনের পর্যায়ে নেই, বরং এর পেছনে বেশ কিছু শক্ত কারণ ও লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে পারস্য উপসাগর এবং লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে একাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিন মোতায়েন করা হয়েছে, যা সাধারণ কোনো টহল বা রুটিন মহড়া বলে মনে হচ্ছে না। সামরিক বিশেষজ্ঞদের মতে এই প্রস্তুতি মূলত ইরানের কৌশলগত স্থাপনাগুলো, বিশেষ করে তাদের পারমাণবিক প্রকল্প এবং ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার একটি ছক হতে পারে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘদিনের যে স্নায়ুযুদ্ধ চলছে, তা সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রক্সি কনফ্লিক্ট বা ছায়াযুদ্ধের কারণে চরম পর্যায়ে পৌঁছেছে। আর এর ফলে বাইডেন প্রশাসন বা পেন্টাগন হয়তো মনে করছে যে এখনই সময় ইরানকে একটি শক্ত বার্তা দেওয়ার। তবে এই হামলা কি সরাসরি হবে নাকি সীমিত পরিসরে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু বিশ্ববাজারে এর প্রভাব এখনই পড়তে শুরু করেছে। তেলের দামের ঊর্ধ্বগতি এবং শেয়ার বাজারের অস্থিরতা সেই ইঙ্গিতই দিচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে মধ্যপ্রাচ্য সবসময়ই একটি স্পর্শকাতর জায়গা, এবং সেখানে নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা কেবল এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলকে একটি ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে ইরানও বসে নেই, তারাও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং হরমুজ প্রণালীতে নিজেদের নৌ মহড়া বাড়িয়ে দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের এই তীব্র শঙ্কার মধ্যেই একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং বিপরীতমুখী খবর সামনে এসেছে, যা আন্তর্জাতিক রাজনীতির দ্বিমুখী আচরণকে আমাদের সামনে তুলে ধরে। খবর পাওয়া যাচ্ছে যে ওমানে গোপনে এবং প্রকাশ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মুখোমুখি অবস্থানে রয়েছেন, যা যুদ্ধের দামামার মাঝে শান্তির বা সমঝোতার একটি ক্ষীণ আশার আলো হিসেবে দেখা হচ্ছে। ওমান ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড বা নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত, এবং এর আগেও বহুবার মাস্কাট যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কঠিন সময়ে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। একদিকে যখন রণতরী সাজানো হচ্ছে, অন্যদিকে তখন কূটনীতিকরা কেন টেবিলে বসছেন, এটি একটি বড় প্রশ্ন। তবে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় কোয়ারসিভ ডিপ্লোমেসি, বা বল প্রয়োগের পাশাপাশি আলোচনার পথ খোলা রাখা। ধারণা করা হচ্ছে এই বৈঠকে মূলত উত্তেজনা কমানোর উপায়, বন্দি বিনিময় এবং পারমাণবিক কর্মসূচির লাগাম টানা নিয়ে আলোচনা হতে পারে। তবে এবারের বৈঠকের প্রেক্ষাপট ভিন্ন, কারণ উভয় পক্ষই প্রবল চাপের মধ্যে রয়েছে এবং কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো ইরানকে শেষবারের মতো সতর্ক করতে চাইছে, অথবা কোনো একটি ফেস সেভিং বা সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যাতে বড় কোনো সংঘাত এড়ানো যায়। ইরানের দিক থেকেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আলোচনার টেবিলে বসাটা জরুরি হয়ে পড়েছে। ওমানের এই বৈঠক যদি সফল হয়, তবে হয়তো সাময়িকভাবে যুদ্ধের মেঘ সরে যেতে পারে, কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয়, তবে সংঘাতের সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে। এই ধরনের ব্যাকচ্যানেল ডিপ্লোমেসি বা গোপন কূটনীতি সবসময়ই সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে, কিন্তু এর ফলাফল সুদূর প্রসারী হয়।
মস্কোর বুকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা ক্রেমলিনের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। মস্কোতে একজন শীর্ষ রুশ জেনারেলকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তিনি বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন রাশিয়া ইউক্রেন সীমান্তে এবং অভ্যন্তরে তাদের সামরিক কার্যক্রম জোরদার করেছে। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে এবং একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে। রাশিয়ার দাবি, কিয়েভ এখন সম্মুখ সমরে সুবিধা করতে না পেরে রাশিয়ার অভ্যন্তরে হাই প্রোফাইল টার্গেট বা ভিআইপিদের ওপর গুপ্ত হামলা চালানোর কৌশল বেছে নিয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তারা একে রাশিয়ার অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব বা ভিন্ন মতাবলম্বীদের কাজ বলে ইঙ্গিত দিয়েছে। এই ঘটনাটি মস্কোর অভিজাত পাড়ায় এবং সামরিক মহলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে, কারণ একজন শীর্ষ জেনারেলের ওপর রাজধানীতে হামলা চালানো মানে হল শত্রুপক্ষ কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে তার প্রমাণ। এর আগেও আমরা দেখেছি রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং যুদ্ধ সপক্ষে প্রচারণাকারীদের ওপর হামলা হতে, কিন্তু একজন জেনারেলের ওপর এই হামলা যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার জেরে রাশিয়া ইউক্রেনের ওপর আরও কঠোর এবং বিধ্বংসী হামলা চালাতে পারে। বিশেষ করে কিয়েভের ডিসিশন মেকিং সেন্টারগুলোতে আঘাত হানার সম্ভাবনা বেড়ে গেছে। নিরাপত্তার এই বিশাল ফাটল রাশিয়ার সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করছে, যা পুতিন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধের ময়দান ছাপিয়ে যখন সংঘাত রাজধানীর রাজপথে চলে আসে, তখন তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? এটি কি আসলেই ইউক্রেনের কাজ, নাকি রাশিয়ার অভ্যন্তরীণ কোনো কোন্দলের ফল? মধ্যপ্রাচ্যের মানবিক সংকটের দিকে তাকালে আমরা দেখতে পাই গাজার অবরুদ্ধ মানুষের জন্য ফের একটি আশার বার্তা নিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা বিশ্বব্যাপী সংহতি নৌবহর নামে একটি বিশাল ত্রাণবহর আগামী মার্চ মাসে গাজার উদ্দেশ্যে যাত্রা করার ঘোষণা দিয়েছে। সুমুদ শব্দটি ফিলিস্তিনিদের কাছে অত্যন্ত আবেগের, যার অর্থ হল অবিচল থাকা বা মাটি কামড়ে পড়ে থাকা। এই ফ্লোটিলায় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, ডাক্তার, সাংবাদিক এবং প্রচুর পরিমাণে জীবন রক্ষাকারী ওষুধ ও খাদ্য সামগ্রী থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি গাজামুখী ত্রাণবহরগুলোকে কিভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। তবুও এই উদ্যোগটি আবারও নেওয়া হয়েছে আন্তর্জাতিক জনমত গঠন এবং অবরোধ ভাঙার প্রতীকী ও বাস্তবিক প্রচেষ্টার অংশ হিসেবে। আয়োজকরা বলছেন, গাজার বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে স্থলপথে আসা ত্রাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। তাই সমুদ্রপথে বড় আকারের সহায়তা পৌঁছানো ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে এই যাত্রা মোটেও সহজ হবে না। ভূমধ্যসাগরে কড়া নজরদারি এবং নৌ অবরোধের কারণে ফ্লোটিলাটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবুও এই উদ্যোগটি বিশ্ব বিবেকের কাছে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। মানবিকতা কি রাজনীতির চেয়ে বড় নয়? বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই ফ্লোটিলার জন্য অর্থ সংগ্রহ করছে এবং সংহতি প্রকাশ করছে, যা প্রমাণ করে যে সীমান্তের কাঁটাতার মানুষের ভালোবাসাকে আটকাতে পারে না। মার্চ মাসে যখন এই বহরটি যাত্রা শুরু করবে, তখন সারা বিশ্বের নজর থাকবে ভূমধ্যসাগরের দিকে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গন থেকে একটি অত্যন্ত জরুরি এবং উদ্বেগজনক খবর আসছে, যা পরিস্থিতির গাম্ভীর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশকে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট হিসেবে দেখা হচ্ছে। সাধারণত যখন কোনো দেশ তার নাগরিকদের কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়, তখন ধরে নেওয়া হয় যে বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ বা সংঘাত আসন্ন। এই ট্রাভেল অ্যাডভাইজরিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা দেওয়ার মতো পরিস্থিতি বর্তমানে নেই এবং যে কোনো মুহূর্তে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ইরানে অবস্থানরত দ্বৈত নাগরিক এবং ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন এই নির্দেশনার মাধ্যমে ওয়াশিংটন ইঙ্গিত দিচ্ছে যে তারা ইরানের ওপর বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সেই সময়ে তারা কোনো জিম্মি সংকট বা নিজেদের নাগরিকদের বিপদগ্রস্ত অবস্থায় দেখতে চায় না।
অতীতেও আমরা দেখেছি ইরাক বা অন্যান্য যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে হামলার আগে যুক্তরাষ্ট্র এই ধরনের নির্দেশনা জারি করেছিল। এই ঘোষণাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও একটি বড় বার্তা যে কূটনীতির পথ হয়তো সংকুচিত হয়ে আসছে এবং সংঘাতের পথই প্রশস্ত হচ্ছে। যারা ইরান ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন বা যাদের আত্মীয় স্বজন সেখানে আছেন তাদের জন্য এটি একটি বড় দুঃসংবাদ। এই ধরনের পরিস্থিতি কেবল দুই দেশের সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকে তছনছ করে দেয়।